হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কষে দেখি 2 এর 6 এর দাগের অঙ্ক থেকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমাদের 6 নম্বর অঙ্কে বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। কি বলেছে অঙ্কটাতে? তাহলে গৌতম একটি মুরগির খামার খুলবে। তো এর জন্য তিনি কি করেছেন, সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, তার মানে 100 টাকায় 1 বছরের সুদ দিতে হবে 12 টাকা। এই হিসাবে তিনি কিছু টাকা ধার নিয়েছেন। তাহলে আমরা এখান থেকে প্রথমে কি পেয়ে যাচ্ছি, এটা তাহলে হচ্ছে আমার সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 12%। তাহলে আমি আর এর মানটা পেয়ে গেছি। কি বলেছে, সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। কত টাকা ধার নিয়েছে সেটা দেওয়া নাই, শুধু বলেছে কিছু টাকা ধার নিয়েছে। প্রত্যেক মাসে মানে হচ্ছে 1 মাসে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে সময়টা পেয়ে গেছি। তাহলে প্রত্যেক মাসে তার মানে হচ্ছে এটা হচ্ছে সময়, অর্থাৎ 1 মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। এই যে 378 টাকা যা আছে, এই টাকাটা কি দিতে হয়, তাকে সুদ দিতে হয়। তার মানে আমি এখান থেকে তাহলে কি পেয়ে গেলাম, সুদের হারটা পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। প্রত্যেক মাসে তার মানে আমি সময়টির মান পেয়ে গেছি। আর হচ্ছে 378 টাকা সুদ দিতে হয়, এটা হচ্ছে সুদের টাকা। তার মানে আমি ইন্টারেস্ট অর্থাৎ আই এর মানটাও পেয়ে গেছি। তাহলে কি বের করতে হবে, বাকি থাকছে কি, তাহলে এখানে জিনিস হচ্ছে 4টা, আসল, সময়, সরল সুদের হার, আর একটা হচ্ছে মোট সুদ। এই 4টা জিনিস, 4টার মধ্যে এখানে আমার 3টা দেওয়া আছে। তাহলে দেওয়া নেই কি, বলেছে কিছু টাকা ধার করেছিলেন। কিছু মানে কত টাকা তিনি ব্যবসার জন্য ব্যাংক থেকে নিয়েছিলেন সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ মূলধন বা আসলটা। তাহলে লিখি আসল, যেটাকে প্রকাশ করা হয় পি দিয়ে, প্রিন্সিপাল। তাহলে আসল কত সেটা এখানে দেওয়া নেই, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে কোশ্চেন মার্ক। সময় ছোট হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। সময় কি দেওয়া আছে এখানে, বলেছে প্রত্যেক মাস মানে কয় মাস, 1 মাস। তাহলে সময় হচ্ছে 1 মাস। কি বলা হয়েছিল এর আগের ক্লাসগুলোতে, যে আমরা যখন সরল সুদের অঙ্ক করব তো সময়টা সপ্তাহে দেওয়া থাক, দিনে দেওয়া থাক, মাসে দেওয়া থাক, কি থাকে থাক, সেটাকে আমরা বছরে প্রকাশ করে নেব। তাহলে এখানে আমার সময়টা কিসে দেওয়া আছে, মাসে। 1 মাস দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বছরে প্রকাশ করব। কত মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর। তাহলে এখানে মাস আছে, তো মাসটাকে যদি আমরা বছরে করি তাহলে 12 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ, তাহলে সমান সমান দেই। তাহলে হচ্ছে কয় মাস আছে আমার, 1 মাস। তাহলে 1/12 বছর। তাহলে মাসটাকে আমি বছরে প্রকাশ করে নিলাম। এরপরে আসে বার্ষিক শতকরা সরল সুদের হার। এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, সমান সমান বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেওয়া আছে আমার, 12%। আর কি বাকি আছে, মোট সুদ। এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে, ইন্টারেস্ট। তাহলে এটা কত দেওয়া আছে, সুদটা দেওয়া আছে হচ্ছে 378 টাকা। তাহলে হচ্ছে 378 টাকা। তাহলে এখান থেকে আমাকে পির মানটা বের করতে হবে। তো আগে আমরা মূল সূত্রটা লিখি, সুদের সূত্রটা কি ছিল, ইন্টারেস্ট অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই হচ্ছে 100। এটা হচ্ছে মূল সূত্র। তাহলে আমরা আগে এই সূত্রটা লিখে নিই। তাই আমরা জানি কি হচ্ছে সূত্রটা, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই হচ্ছে 100। এখান থেকে আমাকে কার মান বের করতে হবে, পি এর মান বের করতে হবে। পি মানে হচ্ছে আসল, প্রিন্সিপাল বের করতে হবে।
তো পি এর আমরা একটা সূত্র পেয়েছি, কি সূত্র? পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু বাই হচ্ছে RT। তাহলে এখান থেকে আমরা একবারই বসিয়ে মানটা বের করতে পারি। তাহলে বাদেই, তাহলে পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই বাই হচ্ছে RT। তাহলে মান বসিয়ে নেই, 100 ইন্টু আই, আই এর মান কত আছে? 378 আছে, বাই হচ্ছে RT, আর এর মান কত? আর এর মান পাচ্ছে হচ্ছে 12 গুণ টি, টির মান কত? টির মান হচ্ছে 1/12, গুণ চিহ্ন আছে, এই 12 কাটা যাবে। তাহলে নিচে কত পড়ে আছে? 1, নিচের 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। তাহলে কত পাচ্ছে এখানে? 100 গুণ 378, তাহলে 100 আর 378 গুণ করলে কত আসবে? 37,800। এটা কার মান পেলাম? পি এর মান। পি মানে হচ্ছে আসল। তাহলে গৌতম কত টাকা ধার করেছিল? তাহলে 37,800 টাকা। এটাই উত্তর। এর পরের অঙ্কে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তো এ কি বলেছে এখানে? অঙ্কটাতে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে অঙ্কটাতে সুদের হারটা দেওয়া আছে। কত আছে সুদের হার? 6%, অর্থাৎ এটা আর এর মান। কার মান? আর এর মান, রেট অফ ইন্টারেস্ট। সুদের হারটা হচ্ছে 6%। সুদের হারে কোনো টাকা, কত টাকা সেটা দেওয়া নেই আমার, অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা ধরে নিই। কোনো নির্দিষ্ট টাকা কত বছরে, এখানে বলেছে কত বছরে, তার মানে সময়টা আমাকে বের করতে হবে, টির মান বের করতে হবে, কত বছরে দ্বিগুণ হবে। এখানে কি বলেছে? দ্বিগুণ মানে হচ্ছে ডাবল, যেটাকে আমরা বলি। অর্থাৎ 100 টাকা যদি থাকে তাহলে এই টাকাটার দ্বিগুণ, তার মানে কত? এটাকে 2 দিয়ে গুণ, তার মানে 200 হবে, অর্থাৎ দ্বিগুণ হবে, সেটা হিসাব করে লিখি। তাহলে এখানে কোনো টাকা বলেছে, অর্থাৎ কত টাকা আমরা জানি না, তাহলে টাকাটাকে আমরা ধরে নিই, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, তো সেটাকে আমরা ধরে নিই। ধরি আসল x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে আসল কত টাকা? x টাকা। নিয়ে বলেছে কোনো টাকা, তো কত টাকা জানি না, তাহলে সেই আসলটাকে আমরা ধরে নিলাম। কত ধরে নিলাম? x টাকা। এবার বলেছে এই টাকাটা দ্বিগুণ হবে। কত হবে? দ্বিগুণ। তো একটা টাকা কখন দ্বিগুণ হয়? আমি যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা যদি ব্যাংকে জমা রাখি, সেই টাকাটা কিছু নির্দিষ্ট সময়ের পরে টাকাটাকে যদি আমি দ্বিগুণ হিসাবে পাই, তাহলে সেই টাকাটা আমার দ্বিগুণ হবে। তার মানে কি? ওর মধ্যে কি কি থাকছে? আমার আসল টাকা থাকছে, তার সঙ্গে থাকছে হচ্ছে আমি অতিরিক্ত যে টাকাটা পেয়েছি, মানে হচ্ছে সুদের টাকা। অর্থাৎ আসল এবং সুদ দুটো মিলে আমি টাকাটা ডাবল হিসেবে রিটার্ন পাচ্ছি। তার মানে যখন আমি টাকাটা রিটার্ন পাবো, দ্বিগুণ টাকা পাবো, তাহলে সেই দ্বিগুণ টাকার মধ্যে আমার আসল এবং সুদ দুটো একসঙ্গে থাকছে। তাহলে এখানে বলেছে টাকাটা দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে ওই টাকার মধ্যে আসল যে টাকাটা আছে তার সঙ্গে কিসের টাকা যোগ হয়েছে? সুদের টাকা। তার মানে আসল এবং সুদ দুটো মিলে টাকাটা দ্বিগুণ হবে। তার মানে এটা হচ্ছে সুদে আসলে যখন আমি দ্বিগুণ পাবো, তার মানে ওখানে আমার সুদ এবং আসল দুটোই আছে। তাহলে সুতরাং সুদে আসলে হবে সমান সমান, তাহলে টাকাটা দ্বিগুণ, তার মানে আমার আসল যা ছিল সেই টাকাটার দ্বিগুণ আমি পাবো। তাহলে আমার আসল কত টাকা ছিল? x টাকা। তাহলে এই টাকাটার আমি দ্বিগুণ পাবো, তার মানে কি? এই টাকাটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে x ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 2x টাকা। তাহলে আমার টাকাটা ডাবল আমি পেলে কত পাবো? 2x টাকা। x টাকা যদি আমি ব্যাংকে রাখি, তাহলে সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের পরে আমি যদি দ্বিগুণ পাই, তাহলে কত টাকা পাবো? 2x টাকা পাবো। তাহলে আমার আসল হচ্ছে x টাকা, সুদে আসলে আমার টাকাটা হবে 2x টাকা। তাহলে সুদে আসলের টাকাটার থেকে যদি আমি আমার আসল টাকাটা বাদ দিই, তাহলে কোন টাকা পড়ে থাকছে? আমার সুদের টাকাটা পড়ে থাকছে। তাহলে লিখি সুদ সমান সমান কত হচ্ছে? তাহলে সুদে আসলে কত পাচ্ছি? 2x মাইনাস, এখান থেকে আমি আসলটা বাদ দিই, আসল কত ছিল আমার? x। তাহলে কত থাকে বিয়োগ করলে? x টাকা। তাহলে আমি x টাকাকে সুদ হিসাবে পাচ্ছি। তাহলে অঙ্কটাতে আমি যত টাকা আসল রেখেছি
সেই টাকাটার দ্বিগুণ পাবো, তার মানে ওটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করলে কত হচ্ছে আমার 2x, তাহলে আমি সুদে আসলে পাচ্ছি 2x। এবার আমার সুদে আসলের টাকার থেকে যদি আমি আমার আসল টাকাটা বাদ দিই, তাহলে কোন টাকা পড়ে থাকবে? সুদের টাকাটা। তাহলে সুদের টাকা কত হচ্ছে? x। তাহলে লিখি, এখন আমরা সাজাই। তাহলে আসল, সেটাকে কি দিয়ে প্রকাশ করি? p সমান 500 টাকা। কত ধরে নিয়েছি আমরা? x টাকা। সময় t দিয়ে প্রকাশ করি। সময়, সময় কত আছে? এখানে অঙ্কটাতে বলেছে কত বছরে, মানে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে সেটা বের করতে হবে, তার মানে সময়টা বের করতে হবে, কোশ্চেন মার্ক। বার্ষিক শতকরা সরল সুদের হার, এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে। সরল সুদের হার কত দেওয়া আছে অঙ্কটাতে? 6%। এবারে কি হচ্ছে? মোট সুদ, যেটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। তো সুদ কত পেয়েছি আমি? কত টাকা সুদ আছে? x টাকা। তাহলে এখান থেকে কার মান বের করতে হবে আমার? টির মান। তাহলে আগে আমরা মূল সূত্রটা লিখে নেই, i is equal to PRT বাই হচ্ছে 100। তাহলে কি আমরা জানি i is equal to PRT বাই হচ্ছে 100। এখান থেকে কার মান বের হবে? টির এখানে কোশ্চেন মার্ক আছে, তাহলে টির মান বের হবে। তাহলে বা দেই, তাহলে t is equal to, টির সূত্রটা কি আছে? 100 ইন্টু i বাই হচ্ছে PR। তাহলে সূত্রটা লিখবো 100 ইন্টু i বাই হচ্ছে PR। এখন এখানে মান বসাই। তাহলে 100 ইন্টু i, i এর মান কত? x বাই কি আছে? PR। তো p এর মান কত আছে? x ইন্টু r, r এর মান কত আছে? 6। x x কাটা যাবে, 100 আর 6 কে 2 দিয়ে যাবে কাটা, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত আসবে? 3। 2 দিয়ে 100 কে ভাগ করলে হচ্ছে 50। আর যাবে না। তাহলে উপরে কত পাচ্ছি? 50, নিচে কত? 3। উপরে বড় আছে, তাহলে ভাগ করে সমস্ত করে দেব। 3 কে 3, বিয়োগ করলে নামবে 2, শূন্য নামবে। 3 6 কত? 18, বিয়োগ করলে নামবে 2, তাহলে 2/3, অর্থাৎ 16 সমস্ত 2/3 বছর যদি টাকাটা থাকে, তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা কি হবে? সুদে আসলে ডাবল হবে। এটাই উত্তর। এরপরের অঙ্কে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তো এখানে কি আছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর, এই যে কিছু টাকা, তো কত টাকা ধার করেছে সেটা আমরা জানি না, শুধু বলেছি কিছু টাকা, ধরে নিলাম নির্দিষ্ট পরিমাণ একটা টাকা। তো কিছু টাকা ধার করার কত বছর পর? 6 বছর পর। তার মানে আমি সময়টা পেয়ে গেছি, কত? 6 বছর পর। 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, দেয় সরল সুদের পরিমাণ মানে হচ্ছে সুদের যে টাকাটা জমা দেবে সেটা, সেটাই হচ্ছে দেয় সরল সুদ। তাহলে দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তার মানে 6 বছর পরে সুদের যে টাকাটা তিনি দেবেন সেটা আসল টাকার 8 ভাগের মধ্যে 3 ভাগ দিতে হবে। 8 ভাগের মধ্যে কয় ভাগ দিতে হবে? 3 ভাগ দিতে হবে। তাহলে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার, তাহলে সুদের হারটা কত ছিল এটা আমাকে বের করতে হবে, মানে আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে কত টাকা তিনি ধার করেছিলেন আমরা জানি না, তাহলে ধরে নেই সেই টাকার পরিমাণটা হচ্ছে x। ধরি তিনি x টাকা ধার করেছিলেন, তাহলে এটা হচ্ছে তার আসল। তিনি x টাকা ধার করেছিলেন, তার মানে তার আসল কত টাকা? x টাকা। এবারে তাহলে আমরা সাজিয়ে লিখি।
এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। তাহলে আসল কত, তিনি কত টাকা ধার করে নিয়েছিলেন, এক্স টাকা, তাহলে এটাই হচ্ছে তার আসল, আসল এক্স টাকা। সময় টি সমান সমান, সময় কত বছর দেওয়া আছে অঙ্কটাতে, 6 বছর, তাহলে সময় হচ্ছে 6 বছর। বার্ষিক শতকরা সরল সুদের হার, এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, সমান সমান সরল সুদের হার। এখানে অঙ্কটাতে বলেছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি, তার মানে আমাকে এই সরল সুদের হারটাই নির্ণয় করতে হবে, এটাই বের করতে হবে, তার মানে এটা কোশ্চেন মার্ক। মোট সুদ, এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে, সমান সমান মোট সুদ। তাহলে সুদের টাকাটা কি বলেছে দেখি একটু, দেয় সরল সুদের পরিমাণ, তার মানে সুদের যে টাকাটা দেবে সেটা কতটা দেবে, আসলের 3/8 অংশ, আসল টাকা ভাগের কয় ভাগ হবে, 3 ভাগ। তো আসল টাকা কত, তিনি কত টাকা ধার করেছিলেন, এক্স টাকা, তাহলে এক্স গুণ এর কত অংশ দিতে হবে, 8 ভাগের মধ্যে 3 ভাগ দিতে হবে, তার মানে হচ্ছে 3/8। তাহলে এখানে কাটা যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ করে দেই, নিচে নিচে গুণ করে দেই, এক্স আর 3 গুণ করলে হচ্ছে 3x বাই কত, 8 টাকা। তাহলে এত টাকা ওকে সুদ দিতে হবে। তাহলে এখান থেকে কার মান বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আগে মূল সূত্রটা লিখে নেই, i ইজ ইকুয়াল টু কি, পিআরটি বাই 100। তাহলে কি আমরা জানি i ইজ ইকুয়াল টু পিআরটি বাই কত, 100। এখান থেকে কার মান বের করবো আমরা, আর এর মান, তো আর এর সূত্র কি, 100 ইন্টু আই বাই হচ্ছে পিটি, তাহলে বাদ এই, তাহলে আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই বাই হচ্ছে পিটি। তাহলে এখন মান বসাই, 100 ইন্টু আই, আই এর মান কত, আই এর মান হচ্ছে 3x বাই 8 বাই কি আছে পিটি, পির মান কত x ইন্টু টি, টির মান কত 6। এখানে উপরে একটা ভগ্নাংশ আছে, তাহলে এটা হচ্ছে ভাগের দাগ, তো চিহ্নটা আমরা গুণ চিহ্ন দিয়ে কাটাকাটি করি, এই চিহ্নটা গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশগুলো উল্টে যাবে। তাহলে দেখি কি দাঁড়ায়, উপরের গুলো যা আছে তাই লিখি, 100 ইন্টু 3x বাই হচ্ছে 8, এটা ভাগের দাগ, চিহ্নটা গুণ চিহ্ন দেই, গুণ চিহ্ন দিলে এই ভগ্নাংশগুলো উল্টে যাবে নিচেরটা, এটা x আছে, এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে উল্টে গেলে হচ্ছে 1/x ইন্টু এটা উল্টে যাবে 6, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে উল্টে গেলে হচ্ছে 1/6। এখন কাটি, উপরের x নিচের x কাটা যাবে, 3 দিয়ে 6 কে কাটি, 3 দুগুণ কত 6, 100 আর 8 কাটবো কত দিয়ে, 4 দিয়ে যায়, 4 দুগুণ 8, 4 25 100, আর যাবে না, এখন উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করে দেব। তাহলে উপরে কত আছে 25, নিচে কত 2 আর হচ্ছে 2, 2 দুগুণ 4, উপরে বড় আছে তাহলে ভাগ করে সমস্ত করে দেই, 4 6 24, তাহলে 1 বাই হচ্ছে 4, অর্থাৎ 6 সমস্ত 1/4, এটাই হচ্ছে সুদের হার। এরপরের অঙ্কে বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটাতে কি বলেছে, যে সমবায় সমিতির যে সদস্যগুলো আছে তারা যদি সমিতি থেকে যদি টাকা ধার নেয় তাহলে 4% হারে সমিতি ঋণ দেবে, আবার ব্যাংক থেকে যদি টাকা ধার নেয় তাহলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হবে। তাহলে সমিতির থেকে যদি কেউ টাকা নেয়, সমিতির সদস্য হয়ে যদি কেউ সমিতির থেকে টাকা নেয়, তাহলে সরল সুদের হারটা হচ্ছে 4%, অর্থাৎ 4% হারে তাকে সুদ দিতে হবে।
আবার ব্যাংক থেকে যদি কেউ টাকা নেয় তাহলে তাকে 7.4% হারে সুদ দিতে হবে। তাহলে বলেছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে যদি সমবায় সমিতির সদস্য হয়ে সেখান থেকে তিনি যদি 5,000 টাকা ঋণ নেন, তাহলে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। যদি সুদের হারটা বাড়ে, নির্দিষ্ট পরিমাণ কোনো টাকার নির্দিষ্ট সময়ের জন্য যদি সুদের হার বাড়ে তাহলে সুদের টাকাটাও বাড়বে, যদি সুদের হারটা কমে তাহলে সুদের টাকাটাও কি হবে, কমবে। এখানে সমিতিতে সুদের হার হচ্ছে 4% আর ব্যাংকে সুদের হার হচ্ছে 7.4%। তাহলে সমিতিতে সুদের হারটা কম, তার মানে আমাকে কম সুদ দিতে হবে। ব্যাংকে সুদের হারটা বেশি, তার মানে ব্যাংকে আমাকে বেশি সুদ দিতে হবে ওই নির্দিষ্ট পরিমাণ টাকাতে। তাহলে আমি যদি ব্যাংক থেকে না নিয়ে যদি সমিতির থেকে টাকা নেই তাহলে আমাকে কত টাকা কম সুদ দিতে হবে, মানে কত টাকা আমার বাঁচবে বছরে, সেটা উত্তর চেয়েছে। তাহলে এখানে আমরা একবার ব্যাংকের ক্ষেত্রে বের করব, একবার সমিতির ক্ষেত্রে বের করব, দুইটা আমরা বের করব এখানে। তো প্রথমে কি আছে, সমিতি, তাহলে আমরা সমিতির ক্ষেত্রে বের করি। লিখি সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে কমা দিয়ে নিই। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে যখন আমরা বের করবো, তার সমিতির ক্ষেত্রে দেখি আমরা কি কি পাচ্ছি। সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4%, তাহলে সমিতির সরল সুদের হারটা কত পার্সেন্ট আছে, 4% আছে। কত টাকা ধার নিয়েছিল, একজন কৃষক ব্যাংক থেকে না নিয়ে যদি সমিতির সদস্য হয়ে সেখান থেকে যদি 5,000 টাকা ধার নেয় তাহলে এই 5,000 টাকাটা হচ্ছে আসল। তাহলে সমিতি থেকে কত টাকা নেবে, 5,000 টাকা, তাহলে এটা হচ্ছে তার আসল বা মূলধন। এবার কি বলছে, সময়টা কি বলেছে দেখি, বছরে সুদ বাবদ, এখানে বলেছে বছরে, বছরে মানে কয় বছরে, 1 বছরে। তাহলে আমার সময়টাও দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে, বলেছে সুদ বাবদ কত বাঁচবে, তার মানে সুদটা বের করতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে লিখি আসল, পি, আসল, আসল কত দেওয়া আছে, লোকটা কত টাকা ধার নিয়েছিল, 5,000 টাকা, তাহলে এটা হচ্ছে তার আসল। সময়, টি, সময় কত দেওয়া আছে, বলছে বছরে সুদ বাবদ কত বাঁচবে, বছরে বলেছে, বছরে মানে 1 বছরে। বার্ষিক শতকরা সরল সুদের হার, এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে। সরল সুদের হার কত আছে, যদি সমিতির থেকে টাকা নেয় তাহলে সমিতির থেকে সুদের হার হচ্ছে 4%, 4%। এখন এখান থেকে আমরা সুদটা বের করব, মোট সুদ, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। বলছে বছরে সুদ বাবদ কত বাঁচবে, তাহলে এখানে আমি যদি সমিতির থেকে নেই তাহলে আমার কত টাকা সুদ দিতে হবে আগে সেটা বের করি। সমিতির থেকে সুদের টাকাটা বের করব, ব্যাংকের থেকে সুদের টাকাটা বের করব, দুই জায়গায় সুদের টাকা বের হলো। এবার আমাকে টাকা কোথায় বেশি দিতে হবে, ব্যাংকে বেশি সুদ দিতে হবে, তাহলে ব্যাংকে বেশি টাকা দিতে হবে। সমিতিতে কম সুদের হার, তাহলে সেখানে কম টাকা দিতে হবে। তাহলে ব্যাংকের টাকার থেকে যদি সমিতির টাকাটা বাদ দেই তাহলে যে টাকাটা বাঁচবে সেটাই আমাকে কম টাকা সুদ দিতে হবে। তাহলে এখানকার সুদটা আমরা বের করে নেই ব্যাংক সমিতির ক্ষেত্রে। তাহলে এখানে আই এর মান বের করতে হবে, ইন্টারেস্ট। তো ইন্টারেস্টের সূত্র কি, পিআরটি বাই 100। তাহলে আমরা জানি I is equal to PRT by হচ্ছে 100। মান বসে এখানে, পি, পির মান কত, 5,000, গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে 4, গুণ টি, টির মান কত 1 বাই হচ্ছে 100। দুই উপরের দুইটা শূন্য নিচের দুইটা শূন্য কেটে দেই, তাহলে কত, 50 আর 4, 50 আর 4 গুণ করলে কত হচ্ছে 200 টাকা। তাহলে আমি যদি সমিতির থেকে 5,000 টাকা ধার নেই তাহলে আমাকে 200 টাকা সুদ দিতে হবে। এবার ব্যাংক থেকে যদি আমি সমিতির থেকে না নিয়ে যদি ব্যাংক থেকেই নিতাম কোনো কারণবশত, তাহলে সেখানে আমাকে কত টাকা সুদ দিতে হবে সেটা বের করি। সমিতির ক্ষেত্রে, সরি ব্যাংকের ক্ষেত্রে, কমা দেই, আসল, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ব্যাংকের থেকেও আমি কি সমপরিমাণ টাকাই ধার নেব, কত টাকা
5,000 টাকা। সময়, এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। সময়টাও একই, কত বলেছে বছরে, 1 বছর। বার্ষিক শতকরা সরল সুদের হার, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ব্যাংকের সুদের হারটা কত ছিল? 7.4%। কত পার্সেন্ট? 7.4%। তাহলে মোট সুদ, আমি যদি ব্যাংক থেকে টাকাটা নিতাম তাহলে আমাকে কত টাকা সুদ দিতে হতো আমরা সেটা বের করি। তাহলে সুদের সূত্র কি? I = PRT/100। তাহলে লিখি, আমরা জানি কি আছে সূত্রটা, I = PRT/ কত? 100। তাহলে পির মান কত? পির মান হচ্ছে 5,000 ইন্টু আর এর মান কত? 7.4 ইন্টু টির মান কত? 1 বাই হচ্ছে 100। এটাতে দশমিক আছে, দশমিকটা তুলে দেই, তাহলে নিচে গুণ চিহ্ন দেবো। দশমিকের সামনে কত থাকে? থাকে একটা 1। কটা সংখ্যা আছে দশমিকের পরে? একটা 0। দশমিক উঠে গেল। উপরের 2টা শূন্য, 100-র 2টা শূন্য আগে কেটে দেই, তারপরে 50-এর একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে দেই। নিচে পড়ে আছে 1, থাকাও যে কথা, না থাকাও একই কথা। তাহলে 5 আর হচ্ছে 74 গুণ করি, কত আসে দেখি। 4 5 20, শূন্য হাতে হচ্ছে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, 370 টাকা। তাইলে ব্যক্তিটি যদি সমিতির থেকে টাকা নিত তাহলে তাকে 200 টাকা সুদ দিতে হতো, আর যদি ব্যাংক থেকে টাকা নিত তাহলে তাকে 370 টাকা সুদ দিতে হতো। তাহলে যদি ব্যাংক থেকে না নিয়ে যদি সমিতির থেকে টাকাটাও নিত তাহলে তাকে কত টাকা বাঁচত সুদ? তাহলে ব্যাংকের টাকা সুদের থেকে যদি সমিতির টাকা সুদেরটা বাদ দেই তাহলে যেটা বের হবে সে টাকাটাই তার বাঁচবে। তাহলে লিখি, সুতরাং বছরে তার সুদ বাবদ বাঁচবে সমান সমান 370 বিয়োগ হচ্ছে 200। কত সে বিয়োগ করলে? 170 টাকা। এটাই উত্তর। তো আছে এ পর্যন্তই, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা আমার চ্যানেলে এখনো নতুন বা এরকম আরো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।